আপনাকেও। স্বাস্থ্য বাজারের নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা হাজির হয়ে গেলাম আমাদের নিয়মিত স্বাস্থ্য প্রোগ্রাম স্বাস্থ্য আলাপন নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টির নাম হচ্ছে কিডনি সমস্যা ও তার প্রতিকার। তো এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমরা আমাদের স্বাস্থ্য বাজারের দুজন স্পেশালিস্টকে ডেকেছি আজকে। তো আমি প্রথমেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ডাক্তার সাবরিনা। উনি হচ্ছেন ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট কনসালটেন্ট। আর সাথে আছেন আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশনিস্ট তাইবা সুলতানা। তো আমি প্রথমে একটু ডাক্তার সাবরিনার কাছে যেতে চাই যে আমরা কিডনি সমস্যা নিয়ে আসলে আমাদের বাংলাদেশে কিডনি সমস্যাটা খুবই পপুলার আর কি। অনেক মানুষই কিডনির সমস্যায় ভোগে এবং অনেক মানুষ জেনেও ভোগে, না জেনেও ভোগে। তো আসলে এই কিডনিটা আমাদের মানবদেহে কিভাবে কাজ করে, কি কাজ করে, যদি আগে এটা একটু এক্সপ্লেন করতেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনোজ তাকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। কিডনি আমাদের শরীরে খুবই ভাইটাল একটা অর্গান। আমাদের শরীরে স্বাভাবিক মানুষের ক্ষেত্রে দুটো কিডনি থাকে। কিছু কিছু ক্ষেত্রে খুবই রেয়ার কেসে দেখা যায় যে একটা কিডনিও থাকে, সেটাকে আমরা বলি সিঙ্গেল কিডনি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে একটা কিডনির মধ্যে অনেকগুলো কিডনি থাকে, যেটাকে আমরা বলি পলিসিস্টিক কিডনি। আবার দেখা যায় যে অনেক সময় যে কিডনি নিজস্ব জায়গা না থেকে অন্য জায়গায় থাকে, যেটাকে আমরা বলি একটোপিক কিডনি। তো যেখানেই কিডনি থাকুক, কিডনির ফাংশনটা হচ্ছে আমাদের শরীরে পরিশোধন করা বা ছাঁকনির মতো কাজ করা। আমাদের শরীরের যে সমস্ত বজ্র পদার্থ আছে, এক্সেস ওয়েস্ট প্রোডাক্ট আছে, সেগুলোকে বের করে দেওয়ার কাজটাই হচ্ছে কিডনি করে। এছাড়া আর কি কাজ করে? কিডনি হচ্ছে বডির ইউরিন ফর্মেশন করে, যার মাধ্যমে শরীরের বজ্র পদার্থ বা ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে বের করে দেয়। এছাড়া বডির ইলেকট্রোলাইট ব্যালেন্স করে, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলোর ব্যালেন্সটা মেনটেনই হয় কিডনির মাধ্যমে। কিডনি থেকে দুইটা খুবই ইম্পর্টেন্ট হরমোন রিলিজ হয়, যেটা হচ্ছে রেনিন আর ইরাইথ্রোপোয়েটিন। ইরাইথ্রোপোয়েটিন হচ্ছে আমাদের হিমোপোয়েসিসের ক্ষেত্রে হেল্প করে, আর রেনিনটা হেল্প করে হচ্ছে ব্লাড প্রেশার মেনটেনেন্সের ক্ষেত্রে। সেভাবে কিডনি আবার আমাদের শরীরের ব্লাড প্রেশার মেনটেনেন্সেও হেল্প করে। এভাবে কিডনি অ্যাকচুয়ালি আসলে আমাদের বডির সবচেয়ে ভাইটাল কাজগুলোই করে থাকে। জি, অনেক ধন্যবাদ। আমি আরেকটা বিষয় আপনাকে একটু বলতে চাই যে আসলে আমাদের যে কিডনি সমস্যাটা হয়, কি কি কারণে আসলে এই সমস্যাটা হয়ে থাকে, মানে এই ধরনের কিডনি সমস্যা। সমস্যাটা আমাদের শরীরে বিভিন্ন কারণে হয়ে থাকে। যে কজ, যদি এই কজোলজিকে আমরা ভাগ করে বলি, যে প্রি রেনাল কজ, রেনাল কজ এন্ড পোস্ট রেনাল কজ। প্রি রেনাল কজের মধ্যে কিছু আছে, যেমন ধরেন আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন। তারপর হচ্ছে কারো কোনো কারণে যদি সিভিয়ার ডায়রিয়া, সিভিয়ার ভমিটিং, এই সমস্ত কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, এই সমস্ত কারণেও কিডনি এফেক্টেড হয়। এগুলোকে আমরা প্রি রেনাল কজের মধ্যে বলি, বা এন্ডোক্রাইন কজের মধ্যে এক্রোমেগালি, কুশিং সিনড্রোম, এগুলোও কিন্তু কিডনি ড্যামেজের কারণ। দ্বিতীয় কথা বলতে গেলে রেনাল কজ, রেনাল কজের মধ্যে হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, পোস্ট স্ট্রেপ্টোককাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, মিনিমাল চেঞ্জ ডিজিজ, তারপরে হচ্ছে পাইলোনেফ্রাইটিস, ইউটিআই, রেনাল টিবি, রেনাল স্টোন। হ্যাঁ, এই কজগুলো হচ্ছে রেনাল কজ অফ কিডনি ড্যামেজ। পোস্ট রেনাল কজের মধ্যে আমরা বলতে পারি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনারি ব্লাডারে যদি টিউমার থাকে, ইউরিনারি ব্লাডারে যদি ক্যালকুলাস থাকে অথবা স্টোন থাকে, যার জন্য ইউরিন পাস করতে পারছে না, সেই সমস্ত কারণে দেখা যায় যে কিডনি সমস্যাগুলো হয়ে থাকে। জি, আসলে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে মানে এটা কিডনি সমস্যার কারণে হচ্ছে, মানে কিডনি সমস্যার লক্ষণগুলো যদি একটু কি কি এটা বলতেন। কিডনি সমস্যার অ্যাকচুয়ালি আমাদের কিডনি আমাদের শরীরে আল্লাহ এমন ভাবেই তৈরি করেছেন, যতক্ষণ পর্যন্ত কিডনি 50% অর মোর ড্যামেজ না হচ্ছে, কিডনি সমস্যার রোগগুলো প্রকাশ পাবে না, লক্ষণগুলো প্রকাশ পাবে না। যখন আমাদের কিডনি 50% অর মোর ড্যামেজ হয়ে যায়, তখনই নর্মালি দেখা যায় যে কিছু কিছু লক্ষণের মাধ্যমে আমাদের শরীর বুঝায় যে আমাদের কোনো সমস্যা হচ্ছে। প্রথমেই দেখা যায় যে অ্যানোরেক্সিয়া, নওশিয়া, হ্যাঁ, যেটা আমরা বলি ক্ষুধা মন্দা, খাওয়ায় অরুচি, এই ভাবগুলো প্রথমে চলে আসে। তারপরে তলপেটে ব্যথা, তারপর পিঠের নিচের দিকে ব্যথা। এটা রুগীরা অনেকেই বলে যে পিছের পিছনে ব্যথা, তার মানে হয়তো কিডনি ব্যথা। হ্যাঁ, এগুলো কিন্তু আসলে অনেক সময় দেখা যায় পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে আমরা এরকম পেইন কমপ্লেন পাই।
এছাড়া আছে হচ্ছে গিয়ে ইউরিনের ডিফেক্ট, যেমন আমরা বলি যে আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, হেজিটেন্সি। পেশেন্ট পেশাব করে আরাম পাবে না, বারবার পেশাবের বেগ চাপবে, কিন্তু পেশাব করতে গেলে পেশাব হবে না, বা ফোটায় ফোটায় পেশাব হবে। এটা মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই হতে পারে। আবার ফিমেলদের ক্ষেত্রে ইউটিআইটা পোস্ট ম্যারেজাল স্টেজে খুব বেশি বেড়ে যায়। হ্যাঁ, তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে ইউরিনে ইনফেকশনের কারণে তলপেটে ব্যথা নিয়ে পেশেন্ট গাইনোকোলজিস্টের কাছে যায়, কিন্তু আসলে প্রবলেমটা থেকে যায় কিডনিতে। এছাড়া আর কি হতে পারে, যেমন আমরা বলি যে কিডনি যখন কাজ করা বন্ধ করবে তখন সে ইউরিন ফর্মেশন করতে পারবে না। তার মানে শরীরে পানি জমে যাবে। পানিটা জমবে কোথায়? পায়ে, পায়ে পাতা ফুলে যাবে। হ্যাঁ, তারপরে দেখা যায় মুখ ফুলে যায়, হ্যাঁ, হাত ফুলে যায়, পেটে পানি জমে যায়। এই সমস্ত কজগুলো দেখা যায় যে কিডনি ড্যামেজের সাথে জড়িত। এই সমস্ত লক্ষণগুলোই আসলে পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে। জি। আসলে আপনারা যখন একটা পেশেন্ট আসে আপনাদের কাছে, তখন আপনারা কিভাবে ডায়াগনোসিস করেন? মানে আহ, ওদেরকে কি টেস্ট দেওয়া হয়, বা ওদেরকে আসলে মানে কিভাবে বুঝবেন যে তার কিডনির এই ধরনের সমস্যা? আচ্ছা, ইনভেস্টিগেশন করতে গেলে অবশ্যই পেশেন্টের আমার একটা ইউরিন টেস্ট। হ্যাঁ, ইউরিন টেস্টটা এমন একটা সিম্পল টেস্ট যেটা আসলে পেশেন্টের দিতে কোনো কষ্ট হয় না। ইউরিন স্যাম্পলটা খুবই অ্যাডিকুয়েট অ্যামাউন্টে, কিন্তু এটা আমাদের একটা খুব মানে অনেকগুলো ইনফরমেশন আমরা এর মাধ্যমে পেয়ে যাই। হ্যাঁ, একটা ইউরিন স্যাম্পলের মাধ্যমে আমরা পেশেন্টের অনেকগুলো ডিজিজ সম্পর্কে জানতে পারি। ডায়াবেটিস বলেন, প্রেশার বলেন, যদি ব্লাডে যদি কোনো ডিফেক্ট থাকে সেটা বলেন। এই ইউরিন স্যাম্পল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টিগেটিভ প্রসিডিউর ফর কিডনি ড্যামেজ। এক নাম্বার গেল। দুই নাম্বার, ব্লাডে কিছু টেস্ট আমরা করি, সেটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, সেরাম ইউরিক অ্যাসিড, সেরাম ইলেকট্রোলাইটস। এগুলো হচ্ছে ব্লাডের টেস্টের মধ্যে আমরা করি। তার মধ্যেও আমরা স্পেসিফিক্যালি যদি আমরা বলি যে কিডনির জন্য যদি দুটা টেস্ট বলতে হয়, তাহলে আমরা অবশ্যই বলি যে কিডনি সেরাম ক্রিয়েটিনিন এবং ব্লাড ইউরিয়া, দুটার মাধ্যমে আমরা একটা ভিউ পেয়ে যাই। এখন লেটেস্ট কিছু ইনভেস্টিগেশন চলে আসছে, যেমন হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও বা প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও। এগুলো আমাদের জন্য খুবই সিগনিফিকেন্ট কাজ করে, যে এটা আমরা দিয়ে বুঝতে পারি কিডনি ড্যামেজটা কোন স্টেজে আছে, স্টেজ 1 2 3 4 5। হ্যাঁ, এভাবে আমরা কিডনি ড্যামেজ কতটুকু হয়েছে এটা আমরা পুরোটাই বুঝতে পারি। এছাড়া আর কিছু নন ইনভেসিভ প্রসিডিউরের মধ্যে আছে আলট্রাসোনোগ্রাম অফ কিউবি রিজন অথবা কিডনি, ইউরিনারি ব্লাডার। এছাড়া সিটি স্ক্যান অফ কিডনি, এমআরআই, এক্স রে কিডনি, এগুলো করেও আমরা বুঝতে পারি। ইউরিনারি ব্লাডারের স্পেসিফিক্যালি হচ্ছে আমরা যদি বলি যে পোস্ট ভয়েডাল অ্যামাউন্টটা আমরা দেখে বুঝতে পারি যে কিডনির ব্লাডারে কোনো সমস্যা আছে কিনা। এগুলো হচ্ছে কি আমাদের ইনভেস্টিগেশন প্রসিডিউর ফর কিডনি ডিজিজ। আম, এই যে ইনভেস্টিগেশন গুলো আমরা শুনতে পেলাম আর কি, আমরা জানলাম এই ধরনের সমস্যা নিয়ে, মানে যখন আপনারা বুঝে যান যে এই সমস্যাগুলা রোগীর পাওয়া যাচ্ছে, তখন আসলে আপনারা কিভাবে চিকিৎসার প্রসেসটা নেন, আচ্ছা, কিভাবে এখন ট্রিটমেন্টটা করেন? আমরা হচ্ছে প্রথমে জানতে হবে আসলে কিডনি ড্যামেজটার কারণটা কি। হ্যাঁ, কিডনি ড্যামেজের কারণ কিন্তু যেমন দেখা যায় ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিডনি ড্যামেজটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট কমন কজ। হ্যাঁ, কিডনি ড্যামেজ হয় কি ডায়াবেটিসের জন্য, তখন দেখা যায় যে আর্লি স্টেজে কিন্তু পেশেন্টরা ওই দিকে খেয়াল করে না। একটা ডায়াবেটিক পেশেন্টের প্রতি 6 মাস অথবা 1 বছরের মধ্যে অবশ্যই একটা কিডনি টেস্ট করে দেখা উচিত তার ক্রিয়েটিনিনের লেভেলটা কতটুকু। যদি দেখা যায় যে না, এটা সে মেনটেন করতে পারছে না, তখন তার ওষুধের মাধ্যমে বা ইনসুলিনের মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল রাখাটা ইম্পর্টেন্ট। যাই হোক, যখন আমরা আমরা হচ্ছে কজ অনুযায়ী ট্রিটমেন্ট করব। হ্যাঁ, ধরেন আমাদের কিডনি ডিজিজের একটা খুব ইম্পর্টেন্ট কজ হচ্ছে গিয়ে গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস বা পোস্ট স্ট্রেপ্টোককাল গ্লোমেরুলোনেফ্রাইটিস বলি আমরা এটাকে, অথবা হচ্ছে কি নেফ্রোটিক সিনড্রোম, যেটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক পাওয়া যায়। হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে বা একটা ডায়াবেটিক পেশেন্টের কিডনি ড্যামেজের ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসটা করব, যে আমাদের কিডনি যেহেতু কাজ করতে পারছে না, ইউরিন ফর্মেশন করতে পারছে না বা ফ্লুইড রিটেনশন হয়ে আছে বডিতে, আমাদের এই এক্সেস ফ্লুইডটাকে বের করতে হবে। হ্যাঁ, সেই জন্য আমরা কি করি, পেশেন্টকে একটা ফুসেমাইড বা থায়াজাইড এই টাইপের ডায়ুরেটিক্স ইউজ করি, যাতে ইউরিনটা ডায়ুরেসিসের মাধ্যমে বের হয়ে যায়। এক নাম্বার। দুই নাম্বার, আমরা কিছু প্রোটিন রিস্ট্রিকশন করি, যেহেতু প্রোটিনটা ড্যামেজ করে।
হ্যাঁ, প্রোটিন এক্সক্রিশনটা কিডনিকে ড্যামেজ করে, সেই জন্য আমরা প্রোটিনটাকে রেস্ট্রিক্ট করে দিই। যে অ্যামাউন্ট তার খাওয়া উচিত ছিল তার হাফ ডোজে খাই। যেমন আমরা একটা 70 কেজি পার্সনের ক্ষেত্রে 70 গ্রাম প্রোটিন আমরা বলি খেতে হবে, কিন্তু যদি আমরা বলি যে কিডনি ডিজিজ আছে তাহলে এটা 50% হয়ে যাবে। যেমন 35 গ্রাম কিডনি ড্যামেজের পেশেন্টরা হচ্ছে 35 গ্রাম হচ্ছে প্রোটিন ইনটেক করবে। তারপরে হচ্ছে গিয়ে তাদের ইলেকট্রোলাইট ব্যালেন্স আছে কিনা, যেহেতু কিডনি ইলেকট্রোলাইট ব্যালেন্স করে, যে ইলেকট্রোলাইট ব্যালেন্স আছে কিনা, যদি না থেকে থাকে সেটার মেনটেনেন্স করতে হয়। সোডিয়াম বা পটাশিয়াম কমে গেলে সেটার সাপ্লিমেন্ট দেওয়া লাগে, বেড়ে গেলে সেটাকে এক্সক্রিশন করতে হয়। এরপরে আমরা আসি যে কিডনিটাকে যদি দেখা যায় যে কোনো ভাইরাল কজে বা কোনো পোস্ট ভাইরাল কজে হচ্ছে গিয়ে ড্যামেজ হচ্ছে, তাহলে বা ব্যাকটেরিয়াল কজে ড্যামেজ হচ্ছে, তখন আমরা অ্যান্টিবায়োটিক একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিই, এবং সাথে আমরা একটা স্টেরয়েড ওষুধ যেটা আমরা বলি প্রেডনিসোলন। হ্যাঁ, প্রেডনিসোলনটা লো ডোজ থেকে আস্তে আস্তে হায়ার ডোজে ইউজ করে, এবং এরপরে আমরা এটাকে ট্যাপারিং ডোজে বন্ধ করে দিই। এগুলো মোটামুটি ইন অ্যান্ড অল এভারেজে আমরা এই ট্রিটমেন্ট প্ল্যানে চলি। আর হচ্ছে গিয়ে যেহেতু কিডনি হচ্ছে গিয়ে প্রোটিন এক্সক্রিশন করে, সেই জন্য হচ্ছে দেখা যায় যে অ্যালবুমিন কমে যায় শরীরে, তখন আমরা অ্যালবুমিন সাপ্লিমেন্টটাও করে থাকি। দাদা আপনি মিউট আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে কিডনির কারণ, লক্ষণ এবং চিকিৎসা খুব সহজভাবে মানুষের আসলে এত কিছু জানার সুযোগ হয় না আর কি, খুব সুন্দর করে এক্সপ্লেন করলেন। আমি একটু তাইবা সুলতানা আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা কিডনি সম্পর্কে, কিডনির অসুবিধা সম্পর্কে শুনলাম। তো কিডনির যে বিষয়টা নিয়ে মানুষ খুব চিন্তিত থাকে যে ক্রিয়েটিনিন বেড়ে যায়, ওইটা কন্ট্রোল নিয়ে তাদের একটা টেনশন থাকে। তো আসলে ওই ক্রিয়েটিনিন কন্ট্রোলের জন্য বা কিডনির এই ধরনের সমস্যা থেকে সেফ হওয়ার জন্য তার নিউট্রিশন প্ল্যানটা আসলে কিরকম হওয়া উচিত? ধন্যবাদ মনোজ ভাই আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। যেটা আমরা আপার কাছ থেকে শুনলাম একদম ইন ডিটেলস, লক্ষণ, কারণ, ইভেন আপা একটু ম্যানেজমেন্টও কিন্তু বলেছে। তো আসলে যখন কিনা এটা একটু সিভিয়ার কন্ডিশনে চলে যায়, যে ক্রনিক কিডনি ডিজিজ যেটা, সেটার ক্ষেত্রে ওই যে আপা যেটা বললেন যে অনেকগুলো বিষয় খেয়াল করতে হয়, যে তার ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক আছে কিনা, যদি না থাকে বাড়ানো কমানোর ব্যাপার থাকলে সেগুলো খাবারের মাধ্যমে ঠিক করা। তারপর তার যদি ডায়ালিসিস চলে তখন তার প্রোটিনের অ্যামাউন্টটা ঠিক করে ফেলা। এরপর হচ্ছে তার, যেহেতু আমাদের যেটা হয় যে কিডনি পেশেন্টের ক্ষেত্রে প্রোটিনের রেস্ট্রিকশন আসে, সেই রেস্ট্রিকশনটাও ঠিক করে দেওয়ার একটা। তো ওইটার যে প্ল্যানটা সেটা তো আপা বললেনই, অ্যাকর্ডিংলি ওইভাবে করা হয় যে এটা যা আছে সেটা হচ্ছে প্রায় হাফ, বা কখনো এটা আপনার 30 থেকে 40 গ্রামের মধ্যে ওঠানামা করে, বা একটু আর একটু খারাপ কন্ডিশনে গেলে অনেক সময় 20 বা 25 গ্রামও আসা যেতে পারে। তো এই যে প্ল্যানটা, এটা আসলে একদম ইন্ডিভিজুয়ালাইজড একটা ব্যাপার, যে সব ইনভেস্টিগেশন দেখে ডক্টরের পরামর্শ নিয়ে তারপর হচ্ছে একটা স্পেশালাইজড ডায়েট, রেনাল ডায়েট অবশ্যই রোগীকে ফলো করতে হবে। কিন্তু যেটা হচ্ছে এটা ক্রনিক কেজে যাওয়ার পরে কিন্তু, যখন কিনা আমরা বলে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তো যখন আমরা প্রথমেই যেটা হবে যে একটু ক্রিয়েটিনিন মনে হয় বাড়া শুরু করলো, বা এরকম টেন্ডেন্সি দেখা গেল, বা কোনো কারণে কারো প্রেশার কন্ট্রোলে থাকছে না, বা ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে না, তো আমাদের ওই জিনিসগুলো থেকে মনোযোগী দিতে হবে, যাতে আমাদের মানে ক্রিয়েটিনিন বাড়ার টেন্ডেন্সিটাই না আসে, বা ইউরিক অ্যাসিড বাড়ার টেন্ডেন্সিটাই না আসে। আচ্ছা, যদি চলে আসে যে আমার কোনো কারণে বেড়ে গেল, তখন থেকে আমরা কিছু জিনিস খেয়াল করব। যেমন হচ্ছে তার যদি ক্রিয়েটিনিন বেড়ে যায়, সেক্ষেত্রে তখন থেকে আমরা একটু কিছু জিনিসের রেস্ট্রিকশনে যাব। তো কিরকম রেস্ট্রিকশন, যেরকম হচ্ছে পারে প্রোটিন যেটা ব্যাপারটা আছে, যদি আমাদের এরকম হয় যে আমরা অনেক বেশি প্রোটিন খাওয়ার অভ্যাস থাকে, যেমন এখন আমার খুব পপুলার, মানুষ খুব মাংস বা এই ধরনের জিনিস পছন্দ করেন, তো সেক্ষেত্রে আমরা প্রোটিনের পরিমাণটা কমিয়ে নিব অবশ্যই, স্পেশালিস্ট কারো পরামর্শ নিয়ে। এর বাইরে যেটা হয় যে আমরা সহজ পাচ্য কোনো প্রোটিনে যাব, যেমন হচ্ছে অনেক বেশি মিট অপশন না নিয়ে মাছ, ডিমের সাদা অংশ, এগুলো অপশনে যাব, যেগুলো আসলে তুলনামূলকভাবে মাংসের থেকে হজম হওয়াটা সুবিধা। এর বাইরে হচ্ছে যে আমাদের বাইরের যে খাবারগুলো আছে,
সেই খাবারগুলো একদম অ্যাভয়েড করব। এবং এখানে পানি অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে পানির পরিমাণটা কতটুকু হবে এটাও কিন্তু অনেক সময় ডক্টররা নির্ধারণ করে দেন যে কতটুকু পানি রোগী খেতে পারবেন, সেই অনুযায়ী তাকে পানিটাও ঠিক করে ফেলতে হবে। এই পানিটা শুধু যে তরল হিসাবের পানি, যে আমি 1 লিটার 2 লিটার পানি খেলাম, ব্যাপারটা তা না। তার টোটাল খাবার থেকে টোটাল যে পানিটা আসছে সেই পানিটা হিসাব করতে হবে। এই কারণে এই হিসাবটা আসলে স্পেশাল, মানে একদম ইন্ডিভিজুয়ালাইজড হওয়াটাই সবচেয়ে ভালো। এরপরে আসে হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে যেটা হলো, যে যখন আমরা রেস্ট্রিকশন নিয়ে আসবো তখন আমরা চিন্তা করবো যে আমরা একটু সেকেন্ড ক্লাস প্রোটিন যেগুলো আছে, বিভিন্ন ডাল বাদাম এগুলো বাদ দিয়ে একটু ফার্স্ট ক্লাস প্রোটিনে যাব। ফার্স্ট ক্লাস প্রোটিনের মধ্যে যেটা বললাম যে মাংস বাদ দিয়ে একটু মাছ বা ডিমের সাদা অংশ এইসব দিকে যাব। আর যার একদমই ব্যাপারটা এরকম হয় যে না আসলে সে প্রাণীজ প্রোটিন খায় না, এরকম কোন রোগী যদি হয়, তাকে খুবই নির্দিষ্ট অ্যামাউন্টে কিছু অন্য প্রোটিনের একটা ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু সেটা অবশ্যই রেকমেন্ডেশন অনুযায়ী দিতে হবে। এটা হলো খাবারের ব্যাপারে যদি ক্রিয়েটিনিন বেশি থাকে। এছাড়া যে অন্যান্য আরো প্রবলেম থাকে, যেমন হচ্ছে কিডনি স্টোনের ক্ষেত্রে বা এইসব ক্ষেত্রে, তখন আবার হচ্ছে খাবারের জিনিসগুলো একটু ভিন্ন হয় আর কি, রোগীর অবস্থা অনুযায়ী। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি আবার একটু ডাক্তার সাবিনার কাছে যেতে চাই। আমরা আসলে একটা কমনলি শুনি, মানে আমাদের সব সময় শোনা হয় যে ওষুধে কিডনির সমস্যা বাড়ে। আমি খুব সিম্পলি বললাম যে অতিরিক্ত ওষুধ খেলে কিডনির সমস্যা হতে পারে, মানে সাধারণ মানুষের এটা একটা ধারণা। তো এই জায়গাটায় আসলে এটা কতটা যৌক্তিক, এবং এই জায়গাটায় আসলে মানে কোন কোন ওষুধগুলো আসলে কিডনি ড্যামেজ করে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এই ধারণাটা আসলে সত্যি, কারণ আমাদের মেডিকেল সায়েন্সে ফার্মাসিউটিক্যালস যে কোম্পানিগুলো যে ওষুধগুলো তৈরি করে তার 80% আসলে এক্সক্রিট আউট হয় কিডনি দিয়ে, 20% এক্সক্রিট আউট হয় হচ্ছে লিভার দিয়ে, আর এর মধ্যেও 2% যদি আমরা বলি তাহলে স্কিন দিয়ে রিলিজ হয়। তো 80% ড্রাগস যখন মেটাবোলাইজ হয়ে বডি থেকে বের হয়ে যাচ্ছে কিডনি দিয়ে, তো সে অবশ্যই স্বাভাবিক জিনিস তো না। তো স্বাভাবিক কার্যক্রমের উপরে তার এই কাজটা করতে হচ্ছে, স্বাভাবিকভাবে তার উপর একটা লোড হচ্ছে এবং কিডনি ড্যামেজ হচ্ছে। তো কিডনি ড্যামেজের ক্ষেত্রে ওষুধের ভূমিকাটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট, যদি আমি আমার পরিমিত ডোজের চেয়ে বেশি ডোজ খেয়ে ফেলি। আরেকটা হচ্ছে ইডিওসিনক্রেসি বা অ্যালার্জিক, হ্যাঁ, যেটাকে আমরা বলি যে আমার আমার শরীরে এই ওষুধটা স্যুট করেনি। হ্যাঁ, এই স্যুট না করার কারণে দেখা যাচ্ছে এটার একটা ভাইস মানে সিভিয়ার মানে অ্যাডভার্স ইফেক্ট আমার বডিতে তৈরি হচ্ছে। তো এই সমস্ত এইটা হচ্ছে গিয়ে মেইনলি দুটা কজ যার জন্য কিডনি আমাকে এফেক্ট দেখায়। এছাড়া কিছু ড্রাগস আছে যেগুলো আসলে নেফ্রোটক্সিক, কিডনি ড্যামেজ করে, এগুলোর জন্য এগুলো প্রেসক্রাইব করতে হলে অবশ্যই আমাকে পেশেন্টের ক্রিয়েটিনিন লেভেল জানতে হবে। যদি আমি না জেনে পেশেন্টটাকে এই ড্রাগগুলো প্রেসক্রাইব করি এবং জানার মানে না জানা থাকে এবং আমাকে প্রেসক্রাইব করতে হবেই যে এই ড্রাগস ছাড়া আমার অপশন নাই, তখন অবশ্যই 2 সপ্তাহের মধ্যে আমাকে আবার ক্রিয়েটিনিনটা রিচেক করে দেখতে হবে। তো এই সমস্ত ওষুধগুলো কি কি, একটা হচ্ছে গিয়ে আমাদের বলি আমরা যেটা প্যারাসিটামল, হ্যাঁ, আমরা নর্মালি 2500 গ্রাম, হ্যাঁ, 2500 গ্রাম পর্যন্ত প্যারাসিটামল আমরা বডিতে ইনটেক করতে পারি। কিন্তু মোর দেন 2500 গ্রাম যদি হয়ে যায় তখন কিন্তু আমার এটা টক্সিক লেভেলে চলে যায়। 1 নাম্বার। 2 নাম্বারে আছে পেনিসিলিন, অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের কিছু ওষুধ। অ্যামাইনো গ্লাইকোসাইড বলতে আমরা বলি জেন্টামাইসিন, কানামাইসিন। এছাড়া কিছু অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ আছে যেমন অ্যামফোটারিসিন বি, সাইক্লোস্পোরিন, কিছু ক্যান্সার রিলেটেড ড্রাগ আছে, হ্যাঁ, সাইটোটক্সিক ড্রাগ। এগুলো হচ্ছে কিডনি ড্যামেজকে এগ্রাভেট করে। কিডনি ড্যামেজ যদি ধরেন আপনার গ্রেড 1-এ থেকে থাকে, সেটা 1 লাখে দেখা যায় যে কি গ্রেড 3-তে চলে গেছে। তো এই সমস্ত ক্ষেত্রে এই ড্রাগগুলো প্রেসক্রাইব করার ব্যাপারে ডাক্তারদের অবশ্যই সতর্ক থাকতে হয়, এবং ক্রিয়েটিনিন লেভেলটাকে আমাদের চেক করার মাধ্যমে এই ওষুধগুলোকে আইদার ম্যাক্সিমাইজ অর মিনিমাইজ করে নিতে হয়। জি, আপনি শুরুতেই বলেছিলেন যে ফিমেলদের ইউটিআই বেশি হয়, মানে কথা হ্যাঁ, প্রসঙ্গে এসেছে। তো জি, এটা আসলে কেন কেন বেশি হয়, আর ইউটিআইটা যদি একটু ব্যাখ্যা করেন। আচ্ছা।
ইউটিআই হচ্ছে খুবই কমন একটা ডিজিজ। হ্যাঁ, ইউটিআই মানে হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন। এখন ইউরিনারি ট্র্যাক্টকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক্ট আর একটা হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট। লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট মানে হচ্ছে ব্লাডার থেকে নিচে, এবং ব্লাডার থেকে উপরের পার্টে হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক্ট। কিন্তু এখন আমরা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা মেইনলি দেখা যায় ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়, পোস্ট ম্যারিটাল কেসে আরো বেশি হয়। হ্যাঁ, তখন কিছু হরমোন জনিত কারণে এবং কিছু ডিফারেন্ট ইস্যুসতে এটা দেখা যায় যে বেড়ে যায়। 3-4টা কজ আছে যার জন্য ফিমেলদের ক্ষেত্রে এই ইনফেকশন রেটটা বাড়ে, অথবা বলতে পারেন ফিমেলরা প্রন। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে ফিমেলদের ইউরেথ্রা শর্ট থাকে। হ্যাঁ, ফিমেলদের মেইলের মতো প্রোস্টেটিক ফ্লুইড থাকে না, যেটা হচ্ছে ব্যাক্টেরিয়াল এফেক্ট আছে যে। এবং হচ্ছে গিয়ে ফিমেলদের ইউরেথ্রা এবং অ্যানাস, যেটা আমরা বলি পায়ুপথ, হ্যাঁ, এই দুটো খুবই কাছাকাছি, যার জন্য দেখা যায় যে ব্যাকটেরিয়ার গ্রোথটা ওখানে বেশি হয়। এবং ওই যে প্রোস্টেটিক সিক্রেশনটা না থাকার কারণে দেখা যায় যে ওখানে ওভার গ্রোথ হয় এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা আপার ট্রেন্ডে উপর দিকে উঠতে থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে ফিমেলরা বেশিরভাগ দেখা যায় যে এটা আবার প্রেগন্যান্সি পিরিয়ডেও, এবং ইমিউনো কম্প্রোমাইজড স্টেট, প্রেগন্যান্সি পিরিয়ড কিন্তু একটা ইমিউনো কম্প্রোমাইজড স্টেট। হ্যাঁ, এই সময় দেখা যায় যে কোনো ইনফেকশনের রেট অনেক বেড়ে যায়। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টদের ক্ষেত্রে আমাদের ইউটিআই কন্ডিশনটা অনেক বেশি নিয়ে পেশেন্টরা আসে। তো স্বাভাবিকভাবে আমরা যেটা বলি যে ক্লিননেস, হাইজেনিক মেনটেনেন্স, এগুলো মেনটেন করলে ইউটিআই কমপ্লেনটা অনেকটা রিডিউস হয়ে আসে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি একটু আবারও তাইবু আপার কাছে যেতে চাই আর কি। আমরা কিডনি সমস্যা থেকে আসলে আমরা যদি প্রিভেন্টিভ থাকতে চাই, তাহলে আমাদের কিরকম লাইফস্টাইল ফলো করা উচিত, এই বিষয়ে যদি একটু ধারণা দিতেন। ধন্যবাদ দাদা। যেটা আমি আগেও বলেছিলাম যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো কিরকম লাইফস্টাইলে যেটা, এটা হচ্ছে শুরুর দিকে যেটা হবে যে যখন আমি একদম সুস্থ মানুষ, আমার কোনো সমস্যা ডেভেলপ করে নাই, তখন যেটা আমরা বলি যে ভালো ঘুম, একটু ফিজিক্যাল এক্সারসাইজ, বা একদম শুয়ে বসে না থেকে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা। এরপরে হচ্ছে আপনার একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করা। ব্যালেন্স ডায়েট বলতে হচ্ছে আমাদের যা যা আছে একটা মানে সুস্থতা হচ্ছে আল্লাহ পাকের একটা নিয়ামত বড়, এবং এই সুস্থ অবস্থায় প্রতিটা খাবারই হচ্ছে একটা নিয়ামত, কিন্তু সেই খাবারটা আমাদের একটা পরিমাণ মতো খেতে হবে। আমরা আমাদের পছন্দ মতো এটা শুধু খাবো, ওইটা শুধু খাবো, এটা বেশি খাবো, ওইটা একদমই খাবো না, এরকম কিছু না করে একদম একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করে, যাতে আমাদের আসলে ওইরকম কোনো ডিজিজই আমাদের মধ্যে না আসে যেগুলো থেকে আমাদের কিডনি বা এরকম সমস্যা হতে পারে। যে কোন ডিজিজ গুলো, যেগুলো আমাদের আপা আগেই বলেছেন, যেমন ডায়াবেটিস বা আনকন্ট্রোল প্রেশার সবসময় থাকা। তো যদি এটা হয়ে যায় যে না আমার ডায়াবেটিস হলো, প্রেশার হয়ে গেল, তখন কি করতে হবে যে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে। এবং আপা যেটা বললেন যে ওই কন্ট্রোলে রাখার পাশাপাশি সব সময় একটা মানে বছরে অ্যাটলিস্ট 2 বার ক্রিয়েটিনিন টেস্টটা করে দেখতে হবে যে তার কিডনি ঠিক, কিডনি ফাংশন ঠিক আছে কিনা। আর যদি হয় যে এটা আপনার হাইপার টেনশনের রোগী, তাহলে যেটা হবে যে আমরা আগে যে বলেছিলাম যে আমাদের ড্যাশ ডায়েট, যেটা যে ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপার টেনশন, তো ওই ডায়েটটা ফলো করা যেতে পারে, যেটা আপনার কিডনি ফ্রেন্ডলি ডায়েট। এখন যখন আমরা কোনো কারণে ওই ক্রিয়েটিনিন বেড়ে গেল বা রোগে আক্রান্ত হলাম, সেখানে আমি আগেই যেটা বললাম যে আসলে কিডনি রেনাল ডায়েটটা যেরকম হবে সেটা একদমই ইন্ডিভিজুয়ালাইজড। কিন্তু তারপরও যে ব্যাপারটা কমনলি যদি বলি, সবার আগে আমাদের পানি বা ফ্লুইড ইনটেক কেমন হচ্ছে সেটা দেখতে হবে। এরপর হচ্ছে আমাদের প্রোটিন ইনটেকে আসতে হবে। এরপর আসতে হবে যে আমাদের ওই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা সেটা কারেকশন করা। তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে যেটা আছে, যেমন সোডিয়ামের ইমব্যালেন্স হওয়া, পটাশিয়াম এবং ফসফরাস, এগুলোর ইমব্যালেন্সটা একটু বেশি হয়। তো সেক্ষেত্রে যদি এরকম হয় যে আমাদের সোডিয়াম এবং পটাশিয়াম বেশি, সেক্ষেত্রে হচ্ছে এরকম খাবার আমাদের অ্যাভয়েড করতে হবে যেগুলো আসলে সোডিয়াম বা পটাশিয়াম রিচ। সেই ক্ষেত্রে আমরা কিছু ভেজিটেবলস আছে, ফ্রুটস আছে, যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি, অথবা খাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে পারি, যে সবজিগুলো কেটে অনেকক্ষণ ধরে পানিতে ভিজিয়ে রেখে বা সিদ্ধ করে পানি ফেলে দিয়ে
যদি খাই সেই ক্ষেত্রে হয়তো বা আমাদের ওই ইলেকট্রোলাইট যেটা বেশি আছে সেটা কমানোর জন্য একটা সুবিধাজনক ব্যাপার হবে। আর যদি কম থাকে সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে আপনার আশেপাশে যে ডায়েটিশিয়ান আছে তার সাথে কথা বলে কোন খাবারে কতটুকু দিয়ে বাড়াতে হবে সেই জিনিসটা ঠিক করে নিতে হবে। এখন কমনলি তারপরও মানুষ জানতে চায় আমি কোন ফলগুলো খেতে পারবো বা কোন ভেজিটেবলস গুলো খেতে পারবো। আমাদের কিছু ভেজিটেবলস আছে যেগুলো আসলে সবার জন্য খুব সেফ, সব ধরনের রোগীরা খেতে পারে, খুব সহজপাচ্য, যেমন হচ্ছে পেঁপে, তারপর হচ্ছে আপনার চাল কুমড়া, লাউ, এই টাইপের যে ভেজিটেবলস গুলো আছে এগুলো সব রোগীর জন্য সেফ। যে আপনি হয়তো জানেন না যে আমার একটু ক্রিয়েটিনিন বেশি আসলো, আমি এখনো ডক্টরের কাছে যাইনি বা আমি এখনো ডায়েটিশিয়ানের কাছে যাইনি, তাহলে আমি এখন কি করব? তাহলে একদম সেফলি এই ভেজিটেবলস গুলো আপনি খাওয়া শুরু করতে পারেন। অথবা কমনলি যদি আপনি মনে রাখার জন্য সুবিধা হয় যে আপাতত আপনি এরকম কিছু দিয়ে শুরু করতে পারেন যেগুলো হচ্ছে সিডলেস, যেমন হচ্ছে আমাদের ঢেঁড়স বা সিম, বরবটি, এগুলোতে যে সিড থাকে এই সিডলেস কিছু ভেজিটেবলস আপনি প্রেফার করতে পারেন। আর ফলের মধ্যে আপনার পেঁপে, পেয়ারা, আপেল, নাশপাতি এই টাইপের ফল, এবং হচ্ছে আপনার আনারস। অনেকে আবার আনারস খেতে ভয় পায়, কিন্তু আসলে আনারস কিন্তু কিডনির জন্য খুব ভালো। আনারস অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে, এটাতে পটাশিয়াম, সোডিয়ামের পরিমাণও খুব কম, যেটা আসলে কিডনি ফ্রেন্ডলি একটা ফল হিসেবে আমরা বলতে পারি। সেটা আপনি জুস করে বা যেভাবে খেতে চান খেতে পারেন। এখন এটা হচ্ছে আপনার ম্যানেজমেন্টের ব্যাপারে। এরপরে আসবে হচ্ছে আপনার ক্রনিক রেনাল ফেলিওর যদি হয়, অথবা যদি এরকম হয় যে ডায়ালিসিসে চলে গিয়েছে রোগী, সেক্ষেত্রে তার ডায়ালিসিসের দিন কেমন খাবার হবে সেটাও একটু জেনে নিতে হবে। কারণ ডায়ালিসিসে আমরা সবাই জানি যে একটু প্রোটিনের নিড বেড়ে যায়, অন্য সবকিছু একটু ব্যালেন্স করে দিতে হয়। আরেকটা হচ্ছে যে আপনার হয়তো ডক্টর প্ল্যান দিল যে সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনাকে ডায়ালিসিস করতে হবে। তো ডায়ালিসিসের দিন বাদ দিয়ে বাকি যে মাঝখানে আমাদের রেস্ট ডে থাকলো, সেই রেস্ট ডেতে আপনি কিভাবে চলবেন ওইটারও একটা আলাদা ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করা উচিত। কারণ হচ্ছে মানে এসব ক্ষেত্রে দেখা যায় যে রোগী বা কেয়ার গিভার যারা থাকে তাদের একটা টেন্ডেন্সি হয়ে যায় আমি তো আবার একদিন পরে ডায়ালিসিস করব, কিন্তু ওই একটা বা দুইটা দিন যদি আপনি একটু নিয়ম করে চলেন তাহলে এরকম হতে পারে যে আপনার ধীরে ধীরে ডায়ালিসিসের পরিমাণটা কমিয়ে নিয়ে আসা সম্ভব। যে 3 দিনের জায়গায় আপনি সপ্তাহে 2 দিন করলেন, অথবা ওই একদিন বা 2 দিন মাঝখানে আপনার কোনো কমপ্লিকেশন হলো না। তো আরো ভালো থাকার জন্য ওই নিয়মটা কিন্তু আপনি মানতেই পারেন। এটা হলো টোটাল ম্যানেজমেন্ট মোটামুটি আমরা যদি শর্টলি বলি যেভাবে বলতে পারে। আর এমনিতেই একটা সুস্থ মানুষ সে কি করতে পারে, আমার কাছে যেটা মনে হয় যে যদি আমি একদম একটা ইন জেনারেল পরামর্শ দিই যে কি করা যায়, সেটা হচ্ছে সবার আগে আমাদের পানি খাওয়ার পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে। পানির খাওয়ার পরিমাণটা বাড়াতে হবে। যে আমি একটা সুস্থ মানুষ, আমি আমার কিডনিকে ভালো রাখতে চাই, পানি খাওয়ার পরিমাণ বাড়াবো। এখন এই বাড়ানোটা কতটুকু? এটা 2 লিটার, 4 লিটার, 5 লিটার কোনো হিসাব নাই। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইয়ার নিড। হ্যাঁ, যে আপনি কেমন কাজ করছেন, আপনি বাইরে কতক্ষণ থাকেন, আপনি বাসায় কতক্ষণ থাকেন, আপনার শারীরিক পরিশ্রম কেমন হয়, এগুলোর উপর ডিপেন্ড করে আপনি আপনার পানির পরিমাণটা নির্ধারণ করবেন। এখন আমি বুঝবো কিভাবে যে আমার পানি পর্যাপ্ত হচ্ছে কিনা? আপনি ইউরিনের কালারটা খেয়াল করেন। ইউরিনের কালার খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে আপনি পর্যাপ্ত পানি খাচ্ছেন কিনা। এখন আবার অনেক বেশি পানি খাওয়ার দরকার নাই। যে আমাদের ইউরিনের স্বাভাবিক কালার হয় কি যে একটু ইয়েলিশ কালার হয়, এটা হলো স্বাভাবিক কালার। একদম ধবধবে সাদা মানে হয় কি যে আপনার অনেক ইলেকট্রোলাইট বের হয়ে যাচ্ছে, আপনার একটু পরপর বেশি পানি পিপাসা লাগছে। আপনি খেয়াল করবেন যে আপনার পানি পিপাসা লাগলো, আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খেলেন, এরপর গ্যাপ হলো, গ্যাপ হওয়ার পরে আপনি ইউরিনের কালার দেখে নির্ধারণ করলেন যে হ্যাঁ আপনার পর্যাপ্ত পানি খাওয়া হলো কিনা। তারপরে যদি আমরা ইন এভারেজ খেয়াল করি যে কতটুকু, মোটামুটি মেয়েরা 8 থেকে 10 গ্লাস এবং ছেলেরা 10 থেকে 12 গ্লাস পানি খেতে পারেন। এটা হলো একটা। দ্বিতীয় হচ্ছে স্ট্রেস নেবেন না। এখন স্ট্রেস আমাদের লাইফে এটা ওয়ার্ক স্ট্রেস, ফ্যামিলিয়ার স্ট্রেস থাকবে, সেগুলো আমরা তো মানে বাদ দিতে পারবো না জীবন থেকে। তো আমরা কি করতে পারি, সবাই একটু ভালো ঘুম যাতে হয়, আমাদের স্ট্রেস লেভেলটা কমে, যাতে আমাদের প্রেশার নর্মাল থাকে বা প্রেশার না হয়, কোনো ধরনের প্রেশারে আমরা সম্মুখীন না হয়, ওই জিনিসটার জন্য আমরা ভালো যাতে ঘুম হয়, একটু টুকটাক এক্সারসাইজ করতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটা আমাদের একটু প্রিভেন্ট হয়। এরপরে হচ্ছে আমরা একটু ফল খাওয়ার অভ্যাস করি, ভেজিটেবলস খাওয়ার অভ্যাস করি, যেগুলো আসলে আমাদের কিডনিকে ভালো রাখতে হেল্প করে। বিভিন্ন ফলের জুসও আপনি ট্রাই করতে পারেন, যেমন হচ্ছে তার মধ্যে আমি যেটা বললাম যে আনারস,
তারপর হচ্ছে আপনার তরমুজের জুস, কমলার জুস, ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো আছে এগুলো কিডনির জন্য ভালো হতে পারে। আর বিশেষ করে যাদের কিডনি স্টোন হওয়ার টেন্ডেন্সি আছে বা এরকম কিছু, তো তারাও কিন্তু এই ভিটামিন সি রিচ খাবার যেগুলো আছে সেটা একটু প্রেফার করতে পারেন। তো যে কোনো ফল বা ফলের জুসে আপনার সুস্থ মানুষের জন্য, সুস্থ কিডনির জন্য অনেক ভালো হবে। এর বাইরে হচ্ছে যদি অনেকে আবার হোম রেমেডি জানতে চায় যে আসলে আমরা কিডনিকে ভালো রাখার জন্য আরো কি করতে পারি, তো যেটা বললাম যে বিভিন্ন ফলের রস, এর মধ্যে স্পেশালি পাইনাপেল জুস বা আপনার ওয়াটারমেলন জুস যেটা আছে সেটা। এর বাইরে হচ্ছে এটা যদিও অত জনপ্রিয় না, কিন্তু আসলে এটা বডি ডিটক্সের করার জন্য হোক বা কিডনিকে সুস্থ রাখার জন্য হয়। আমাদের যে চাল কুমড়া আছে, চাল কুমড়া জুসটা কিন্তু আমাদের আসলে শরীর থেকে টক্সিন বের করতে খুব হেল্প করে, হ্যাঁ, এবং এটা কিডনি ফ্রেন্ডলিও। এটা একটা। আর একটা হচ্ছে আমাদের যে আদা আছে, আদা পানি, আদা চা, এই টাইপের জিনিসটাও কিন্তু কিডনি ফিল্ট্রেশনের জন্য খুব ভালো। এই জিনিসগুলো আপনি হোম রেমেডি হিসেবে ইউজ করতে পারেন। কারা? আমরা যারা সুস্থ মানুষ, যে আমাদের কোনো সমস্যা নাই, আমরা এগুলো ব্যবহার করতে পারি। কিন্তু যখন আপনার ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছে বা আপনার আরো কিছু, আমাদের অনেকগুলো টেস্টের কথা বললেন, আমরা আসলে এতগুলো জানিও না হয়তো সবাই। তো এই যে আমাদের যদি কখনো কোনোটাতে একটু সমস্যা ধরা পড়ে, ডক্টর বলেন যে আপনার সমস্যা আছে, তখন অবশ্যই এই ধরনের হোম রেমেডি কারো পরামর্শ ছাড়া ইউজ করবেন না। এটা একদম মাথায়, মানে আমাদের মাথায় ভালো করে গেঁথে নিতে হবে, যে খেয়াল করতে হবে যে আমি সুস্থ আছি, আমার জন্য সব ধরনের খাবার একটা নিয়ামত, ওষুধের মতো কাজ করবে। কিন্তু যখন আমি অসুস্থ, তখন আমাকে আসলে একটা গাইডলাইনে চলতে হবে, কোনো স্পেশালিস্ট কারো পরামর্শ নিয়ে চলতে হবে। তখন কিন্তু আমি কোনো হোম রেমেডিতে যাব না, যে আমি শুনলাম আমার ক্রিয়েটিনিন বেশি হয়ে গিয়েছে, কালকে থেকে আমি আদা পানি খাওয়া শুরু করলাম, এরকম কিছু আমরা করতে যাব না। মোটামুটি এতটুকুই আসলে বলতে চাই। ধন্যবাদ দাদা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। আমি জাস্ট ডাক্তার সাবরিনার কাছে একটা কোশ্চেন রাখতে চাই, যে আসলে কিডনির এই ধরনের ডিজিজ হওয়ার কোনো বয়স সীমা আছে কিনা, যে বড়দের, ছোটদের, বা বয়স, মানে কাদের এই ধরনের সমস্যা হতে পারে, বা যে কোনো বয়সেই হতে পারে, কোনটা আসলে ঠিক, বা কি বলবেন আপনি? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে। সরি, আপনার স্ক্রিনটা ব্ল্যাক আসছে। হ্যাঁ, এবার ঠিক আছে। মানে আমরা আমরা অনেক সময় বলি যে কিডনি সমস্যা নিয়ে, মানে কোন ধরনের বয়সে, মানে এটার সাথে বয়সের কোনো সম্পর্ক আছে কিনা, যে ছোটবেলায় আচ্ছা বা বড়বেলায় বা আম, মানে মধ্য বয়সে কিডনির সমস্যা বেশি হয়, এরকম কোনো ইয়া আছে কিনা আর কি, কথা আছে কিনা? আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় একটা মানে কিছু ফ্যামিলির জেনেটিক্যাল প্রবলেমের জন্য বলেন, অথবা হচ্ছে কি কিছু ভাইরাল ডিজিজের জন্য বলেন, কিছু কিডনি ডিজিজ কমন বাচ্চাদের ক্ষেত্রে। যেমন এটার মধ্যে এক নাম্বার হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। শোনা যাচ্ছে? হ্যাঁ, একটু আটকে যাচ্ছিল, এখন ঠিক শোনা আছে। যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইমিউনোগ্লোবিন এ নেফ্রোপ্যাথি, এসএলই, হ্যাঁ, এগুলো দেখা যায় যদি মার বা বাবার ফ্যামিলিতে কারো থেকে থাকে যে এই সমস্ত ডিজিজ, এসএলই বা মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ, তাদের ক্ষেত্রে এই ডিজিজের চান্স গুলো বেড়ে যায়। ইমিউনোগ্লোবিন এ নেফ্রোপ্যাথি, হ্যাঁ, এই ডিজিজ গুলো হয়। এছাড়া মেইনলি দেখা যায় ডায়াবেটিক অথবা হাইপারটেনসিভ পেশেন্ট যারা আছেন, তাদের ক্ষেত্রে কিডনি ডিজিজটা খুব বেশি কমন। হ্যাঁ, তাদের ডিজিজটা কিরকম ধরনের হয়, যেমন ধরেন আপনার ডায়াবেটিসটা অনেক আনকন্ট্রোল আছে, পেশেন্ট হয়তো জানে না। হ্যালো, জি, জি জি, আমরা শুনতে পাচ্ছি। অনেকদিন ধরে হয়তো আনকন্ট্রোল আছে, সেটা হয়তো পেশেন্ট জানে না। হয়তো কোনো কারণে ডাক্তারের কাছে গেল যে তার কোনো সমস্যা হচ্ছে, খাওয়ার অরুচি হচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, তখন সে ধরা পড়লো যে কিডনি ড্যামেজ আছে। তো এটা দেখা যায় যে পেশেন্টের তখন কিডনি ড্যামেজটা অনেক অ্যাডভান্স স্টেজে চলে আসে। তো এই জন্য যারা ডায়াবেটিক অথবা হাইপারটেনসিভ, তাদের একটা টেস্টের জন্য আমরা বলি সেরাম ক্রিয়েটিনিন বা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন,
এগুলো ব্লাড ইউরিয়া, এই লেভেলগুলো যখন কিডনি ড্যামেজ অনেক বেশি প্রোগ্রেসিভ স্টেজে চলে যায় তখন এই চেঞ্জগুলো আসে, এই ইনভেস্টিগেশন রিপোর্টে চেঞ্জগুলো আসে। তো আর্লি যদি আমি ধরতে চাই কিডনি ড্যামেজটা হচ্ছে, আমি আর্লি ধরতে চাচ্ছি, তখন একটা টেস্ট আমরা করতে বলি, সেটা হচ্ছে মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া অথবা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া অথবা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিওটা কি করে, আপনাকে আগে থেকে হিন্টস দিবে যে আপনার কিডনি ড্যামেজিং হচ্ছে, কিডনির সমস্যা হতে পারে, আপনি কেয়ারফুল হন, অথবা ডায়াবেটিসটাকে কন্ট্রোল করেন, হাইপারটেনশনটাকে কন্ট্রোল করেন, হ্যাঁ, অথবা কোনো এন্ডোক্রাইন ডিজিজ থাকলে সেটাকে কন্ট্রোল করেন। সেই ইনফরমেশন গুলো দিবে হচ্ছে এই এসসিআর অথবা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও অথবা প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও অথবা মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া। এই তিনটা ইনভেস্টিগেশনে একই ইনভেস্টিগেশন। এটা খুবই সিম্পল একটা ইনভেস্টিগেশন, যেটার মধ্যে হচ্ছে কি অ্যালবুমিন আর ক্রিয়েটিনিনের রেশিওটা বের করে আমরা দেখি যে কিডনি ড্যামেজটা কতটুকু প্রোগ্রেসিভ। আর এছাড়া যদি অন্য বলে যে মিডল এজের ক্ষেত্রে কিডনি ড্যামেজ আর কি কজে হতে পারে, যদি ধরেন সাডেন কোনো ডায়রিয়া, সাডেন ভমিটিং, যার জন্য অনেক বেশি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, হঠাৎ করে পেশেন্টের সাডেন ওয়াটার ইমব্যালেন্স হচ্ছে, তখন কিডনির উপর ড্যামেজ হয়ে, অথবা ধরেন সিভিয়ার ব্লাড লস হলো কোনো কারণে, তখন পেশেন্টের কি হয়, কিডনি শাট ডাউন হয়, হ্যাঁ, যেটাকে আমরা বলি অ্যানিউরিয়া, যে 24 ঘন্টার মধ্যে কোনো ইউরিন আউটপুট নাই, তার মানে হচ্ছে কিডনি টোটালি ওয়াটারলেস, হ্যাঁ, তখন কিডনি ড্যামেজ গুলো অনেক বেশি বেড়ে যায়। এগুলো অনেক সাডেন, হ্যাঁ, লাইক ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো পেশেন্ট সেপ্টিসেমিক শকে চলে গেছে, বার্ন হয়েছে পেশেন্টের, হ্যাঁ, এই সমস্ত কজ আসলে অ্যাক্সিডেন্টালি, হ্যাঁ। এছাড়া আর নর্মালি ডায়াবেটিক হাইপারটেনসিভ পেশেন্টের ক্ষেত্রে কিডনি ড্যামেজটা ইউজুয়াল ব্যাপার। ধন্যবাদ আপনাকে। আমরা সর্বশেষ একটা কোশ্চেন করে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি। আপনি যদি একটু আপনার সুস্থ থাকতে, মানে কিডনি পেশেন্ট যারা, মানে যারা সুস্থ সুস্থ মানুষ আছে অথবা কিডনি সমস্যা নিয়ে আপনাদের কাছে গেছে, বা তারা জানতে আগ্রহী যে কিডনি সমস্যা আছে কিনা, তো আপনি তাদের ক্ষেত্রে মানে কি বলবেন যে কিভাবে লাইফস্টাইলটা যদি আমরা ফলো করি, কোন লাইফস্টাইলটা ফলো করলে আমরা আসলে কিডনি সমস্যা থেকে দূরে থাকতে পারবো? আমি এটা আর কি বলবো, তাই বাবা খুব সুন্দর করে লাইফস্টাইল সম্পর্কে বলে ফেলছেন। এছাড়া অ্যাকচুয়ালি আমরা যেটা বলি যে কজটাকে প্রিভেন্ট করা, প্রিকশন নিব যাতে আমার ডায়াবেটিস না হয়, তাহলে আমার কিডনি ড্যামেজটা এগ্রাভেটেড হবে না। বা ডায়রিয়া হলো, আমি ওয়াটার ব্যালেন্সটাকে মেনটেন করার চেষ্টা করব। যদিও এই জিনিসগুলো অনেক মাস লেভেলে আমাদের দেশে মেনটেন হচ্ছে, ডায়রিয়া, ওআরএস এর ইম্পর্টেন্সটা আমাদের দেশের মানুষ অনেক জানে, হ্যাঁ। তো দেখা যায় যে অত বেশি খারাপ কন্ডিশনে আসে যারা যারা একদম রুরাল কন্ডিশনে আসে, তারাই যখন একদম বা খুবই আনএডুকেটেড মানুষজন বস্তি থেকে আসতেছে বা খুব ক্রাউডেড প্লেস থেকে আসতেছে, যাদের মধ্যে আসলে শিক্ষাটা নাই, তাদের ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, তারা ইগনোরেন্স করে বা একদম শকে হয়ে পেশেন্ট আসতেছে, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে 3 দিন আমি ভালো করে ফ্লুইড ম্যানেজ করলে ক্রিয়েটিনিন ডাউন ট্রেন্ডে চলে আসতেছে। তো ওই সমস্ত পেশেন্টের কিন্তু আবার খুব খেয়াল থাকতে হবে, কারণ একবার যখন কিডনি ড্যামেজ হয়ে গেছে তাকে খুব খেয়াল রাখতে হবে যাতে কিডনি ড্যামেজটাকে আর সে এগ্রাভেট করতে না পারে, এমন কোনো কজ যাতে তার কিডনিকে সে না দেয় যাতে কিডনি ড্যামেজ হচ্ছে, হ্যাঁ। ডায়াবেটিস মেনটেনেন্স করা, হাইপারটেনশনটাকে মেনটেন লেভেলে রাখা, এরপরে হচ্ছে গিয়ে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা, হাঁটা, সকালে আধা ঘন্টা হাঁটা বা রাত্রে আধা ঘন্টা হাঁটা, ডেইলি গোসল করা, বডির হিটটাকে রিমুভ করা, তারপরে সিজনাল ফ্রুটস খাওয়া। এর মধ্যে ডাব একটা খুব ভালো সোর্স অফ ইলেকট্রোলাইটস, হ্যাঁ। যদিও কিডনি ড্যামেজ হলে বা কিডনি ডিজিজের পেশেন্ট হলে আমরা ডাব খেতে মানা করি, কারণ পটাশিয়ামের লোড হয়ে যায়। তো পটাশিয়াম কিন্তু আবার খুব খারাপ একটা ইলেকট্রোলাইট, যেটা খুব মাইনার অ্যামাউন্টে কম বেশি হইলেও অনেক ঝামেলা হয়, হ্যাঁ। সো এই সমস্ত ক্ষেত্রে আমরা খুব কনসাস থাকি পটাশিয়াম নিয়ে। এছাড়া পর্যাপ্ত ঘুম, রেস্ট, হ্যাঁ, পানি মেনটেনেন্স প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য তার বডি হাইটের সাথে মেনটেন করে প্রায় 4 লিটারের মতো পানি তার ডেইলি লাগে, হ্যাঁ। তো তার মধ্যে যদি আমরা ধরি যে 1.5 থেকে 2 লিটার সে পানি
ইনটেক করতেছে এবং আর 1 লিটার তার খাবারের মাধ্যমে চলে যাচ্ছে, তাহলেও কিন্তু বডি একটা প্রপার হাইড্রেশন মেনটেন করতে পারে। এগুলো মেনটেন করলে অ্যাকচুয়ালি আসলে হেলদি লাইফস্টাইল ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি মেডিসিন। মেডিসিনের প্রয়োজন হবেই কেন যদি আমি নিজেকে মেনটেন রাখি, তাই না? অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম কিডনি সমস্যা সম্পর্কে, এবং আমি যারা দর্শক আছেন তাদেরকে যেই কথাগুলো একটু কোট করে দিতে চাই, বিশেষ করে ওষুধ খাওয়ার আগে আপনারা জেনে নিবেন বা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। যখন তখনই আপনারা নিজে মানে একটা প্যারাসিটামল খেয়ে ফেলবেন না, অথবা পেইন কিলার জাতীয় ওষুধগুলো খাবেন না। পাশাপাশি আমাদের পানির ইনটেকটা খুবই জরুরি, যেটা আমাদের 2জন চিকিৎসকই বললেন। তো এই ব্যাপারটা অবশ্যই ফলো রাখবেন। পাশাপাশি আসলে সব সময় আসলে আমরা হয়তো সবকিছু মেনটেন করতে পারি না, কিন্তু তারপরও যখনই মনে হবে এই ধরনের অসুবিধা বা যে লক্ষণগুলো আমরা শুনলাম এগুলো আপনারা ফিল করছেন, তখনই সাথে সাথে আপনার কাছাকাছি একজন চিকিৎসকের পরামর্শ নিন। এবং কাছাকাছি বলতে আমি ওই কথাটাই বলবো যে স্বাস্থ্যবাজার একটা অনলাইন প্ল্যাটফর্ম, আমরা সব সময় আপনাদের হাতের কাছেই থাকি। মোবাইলে চাপ দিলেই আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের চিকিৎসা পরামর্শ নিতে পারবেন। আমাদের যে বিশেষজ্ঞদের কথা আজকে শুনলেন এবং আমাদের আরো যারা চিকিৎসক টিম রয়েছেন, সবাই খুবই অভিজ্ঞ। তো ওনাদের যদি আপনারা যদি মনে করেন যে আপনারা এই সমস্যা নিয়ে কোনো সমাধান পাচ্ছেন না, তো আমাদের এই বিশেষজ্ঞ দলের কাছ থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় বিষয় সমাধান নিতে পারেন। আর এভাবে যারা আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখছেন, এভাবেই আমাদের অনুষ্ঠান দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের যে সমস্যাগুলো আমরা বলতে পারিনি সেগুলো আমাদের কমেন্ট বক্সে দিবেন, আমাদের এক্সপার্টরা সেগুলা জন্য কি করণীয় তা আপনাদেরকে বলে জানাবেন। তো আমি আজকের মতো অনুষ্ঠানটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ সময়সীমা আমাদের রয়েছে একটা। তো ভালো থাকবেন সবাই। আমি শেষ করার আগে আমাদের 2জন চিকিৎসককে ধন্যবাদ জানাচ্ছি, তাদের খুবই গুরুত্বপূর্ণ সময় তারা দিয়ে আমাদেরকে এই বিষয়গুলো আপনার জানার সুযোগ করে দিল। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ।